বোনের মৃত্যু গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম, আপনার মাথা খারাপ হয়েছে, আপনি হেঁটে যাবেন? আপনার বাবা যদি এই কথা শুনতে পারে আমাকে তো শেষ করে দিবে। আরে বাবা, চিন্তা করো না, তোমাকে করতে হবে না, এসব আমি দেখে নিব। এখন চলো তো। তাসলিমা বলল, সত্যি হেঁটে যাবেন আপনি? চলো, অনেক দিন হলো হাঁটা হয় না। আমি বললাম, কি যে পাগলামো শুরু করলেন না আপনি, মাঝে মাঝে আমিই বুঝি না। আচ্ছা আপনারা যান, আমি গাড়িটা নিয়ে আসছি। না, তোমার এখানে থাকা লাগবে না, আমি ড্রাইভারকে বলে গাড়িটা এখান থেকে নিয়ে যাব। এখন তুমি চলো। আমি বললাম, চলেন। ম্যামের সাথে হাঁটতে লাগলাম। ফোনটা হাতে নিয়ে অন করলাম। দেখি অল্প একটা চার্জ আছে। হঠাৎ দেখি কে জানি কল করেছে। রিসিভ করে বললাম, কে বলছেন? কিন্তু ওপাশ থেকে কেন যেন আওয়াজ আসছে না। ধুর বাবা, কে যে ফালতু মিনিপ করে ফোন ডিস্টার্ব করে বুঝি না। ফোনে কথা বলার কারণে ম্যামের পিছনে চলে আসলাম। রিয়া ম্যাম আর তাসলিমা সামনে হাঁটছে, আর আমি একটু পিছন পিছন হাঁটছি। ম্যামের পায়ে ছিল হিল জুতো পরনে। হঠাৎ দেখি কিছের সাথে লেগে ম্যাম পা মোচড়ে পড়ে যাচ্ছে। আমি পিছনে থাকার কারণে তাড়াতাড়ি গিয়ে ম্যামকে পিছন থেকে ধরে ফেললাম, যার কারণে ম্যাম নিচে পড়েনি। তবে আমাকে অবাক করে দিয়ে ম্যাম তাড়াতাড়ি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সামনে একজন লোক ফুচকা বিক্রি করছিল। ওইখানে দৌড়ে গিয়ে একটা ফল কাটার চাকু এনে আমার হাতটা ধরে হাতের তালুর মাঝে টান মারল। আমি একটা চিৎকার দিয়ে বললাম, ম্যাম আপনি এটা কি করলেন? রাগে ম্যামের মুখটা টকটমের মতো হয়ে গিয়েছে। উনি আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? চড়টা খেয়ে আমি পুরোই বেক্কেল হয়ে গিয়েছি। আমার হাত থেকে রক্তে ছড়াছড়ি হয়ে যাচ্ছে। মুখ থেকে মাস্কটা টান দিয়ে খুলে জোরে চিৎকার দিয়ে বলল, 2 টাকার বডিগার্ড আমার গায়ে টাচ করিস? বলে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল। আশপাশে কিছুক্ষণের ভিতরে মানুষের ভিড় জমে গিয়েছে। ম্যাম চিৎকার দিয়ে বলল, আমার পানি লাগবে। পাশ থেকে কে জানি এক বালতি পানি এনে ম্যামকে দিল। ম্যাম পানিটা নিজের শরীরে মেরে দিল, বা আমি মেরে দিলাম, আর যার কারণে ওনার পুরো শরীরটা ভিজে গিয়েছে। আমি এখনো মাটিতে পড়ে আছি। এখনো আমি কিছু বুঝে উঠতে পারলাম না আমার সাথে এসব কি হচ্ছে। আরে আমি তো ম্যামকে বাঁচানোর জন্যই শরীরে হাত দিয়েছি, ওর জন্য। ম্যাম দৌড়ে এসে আমাকে মাটি থেকে তুলে ইচ্ছামতো মারতে লাগলো। কিছুক্ষণের ভিতরে মিডিয়া চলে আসলো। সাংবাদিকদের সামনে ম্যাম পায়ের জুতো খুলে আমাকে মারতে লাগলো। শুধু বলছে, আমার শরীরে হাত দিস? তোর তো সাহস কম না, আজকে আমি তোরে এই দুনিয়াতেই রাখব না। জুতো থাকার কারণে প্রত্যেকটা আঘাতের কারণে আমার গালটা ফেটে রক্ত পড়ছে। আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি। পাশ থেকে এক মেয়ে সাংবাদিক বলল, ম্যাম ছেলেটাকে ছেড়ে দেন, ও মরে যাবে। হাত থেকে প্রায় অনেকটাই রক্ত পড়ছে, মুখ পুরোটাই রক্তে লাল হয়ে গিয়েছে। ম্যাম বলল, ওকে আমি না মেরে শান্ত হব না। 2 টাকার বডিগার্ড আমাকে ধরার সাহস কিভাবে পায়? ঘটনা খারাপের দিকে যাচ্ছে, তাই তাসলিমা এসে ম্যামকে ধরে ফেলে। তাসলিমা বলল, রেদওয়ান এখান থেকে চলে যা, নইলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওর মানুষ জ্ঞানশূন্য হয়ে গিয়েছে, এ অবস্থায় কি কিছু করতে পারে? আমারও ঠিক এমনই অবস্থা হয়েছে, আমিও প্রায় জ্ঞানশূন্য হয়ে গিয়েছি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ওখানে বাঁচার মনে হয় আমার সবথেকে বড় ভুল ছিল। তবে এখন শুধু এটুকুই বুঝতে পারছি, আমি এখানে থাকলে বাঁচতে পারবো না, এখান থেকে আমাকে পালাতে হবে। সাংবাদিকদের ঠেলে বের হলাম। পিছন থেকে ম্যাম চিৎকার দিয়ে বলছে, তাসলিমা আমাকে ছাড়, আমি ওকে না মেরে শান্ত হব না। আজ পর্যন্ত আমার গায়ে একটু ছোঁয়াও পর্যন্ত কেউ দেয়নি, আর এই শালা, আমি তোরে তো ছাড়ব না। 2-3টা পুলিশ গাড়ি কিছুক্ষণের ভিতরেই চলে আসলো, দূর থেকে দেখতে পারছি। কাছাকাছি হসপিটাল থাকার কারণে হসপিটালে চলে গেলাম। ডাক্তার আমাকে দেখে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলল। আমাকে ট্রিটমেন্ট করতে করতে উনি জিজ্ঞাসা করলেন, এসব কি করে হলো? আমার চোখ দিয়ে পানি পড়ছে। যার জন্য এত কিছু করলাম, আমি থাকা অবস্থায় ওনার গায়ে পর্যন্ত কাউকে হাত দিতে দেইনি। আরে আমি তো কোনো ভুলই করিনি, ওনাকে বাঁচাতে গিয়েই তো আমি ওনার শরীরে হাত দিয়েছি, নইলে উনি তো পড়ে যেত। কাউকে বাঁচানো কি ভুল ছিল আমার? এর জন্যই সবার সামনে আমাকে জুতো দিয়ে পিটালো। ছি ছি ছি। মুখে মাস্ক থাকার কারণে মানুষ হয়তো আমাকে এতটা চিনতে পারেনি। পুরো মাস্কটা রক্তে লাল হয়ে গিয়েছে। ডাক্তার বলল, কি চিন্তা করো? আমি বললাম, টিভি অন করেন, সব জানতে পারবেন হয়তো। আমার কথা শুনে ডাক্তার টিভি অন করে দেখে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত দেওয়ার কারণে এক ছেলেকে জুতো দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর। সাংবাদিকরা একটু হলেও আরেকটু বানিয়ে বলে, এটা আমি জানি। তবে আমার খুব কষ্ট হচ্ছে, ম্যাম আমার সাথে এটা কিভাবে করতে পারলো? আমাকে মারলে আমি কিছু মনে করতাম না, তাই বলে আমাকে জুতো দিয়ে সবার সামনে মারবে? ডাক্তার বলল, এই ছেলেটাকে তুমিই তাহলে? আমি বললাম,
হঠাৎ ডাক্তারের ফোনটা বাজতে লাগলো, এজন্য আমাকে ছেড়ে ফোনটা রিসিভ করলো। তবে ওনার কথা শেষ হতেই দেখি মুখটা কালো হয়ে গেল ওনার। আমি বললাম, কি হয়েছে ডাক্তার সাহেব? স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা কল করেছিল। আমি বললাম, কি বলেছেন উনি? তোমার নাম কি রেদোয়ান? আমি বললাম, জি স্যার। বলেছে রেদোয়ান নামে কোনো রোগী এলে চিকিৎসা না করতে, নইলে আমার চাকরি থাকবে না। আমি মন খারাপ করে বললাম, থাক স্যার, আপনার চাকরি খেয়ে তো আমার লাভ নেই, আমি অন্য হসপিটালে চলে যাব। আরে কি বলো, তুমি অন্য হসপিটালে গেলেও ওইখানে তোমাকে ভিতরে যেতে দিবে না। আমার মনে হয় সব হসপিটালেই উনি ফোন করে সব কথা বলে দিয়েছেন। আমি বললাম, আমি তো শুধু ওনাকে বাঁচাতে চেয়েছি, আর উনি আমার সাথে এমন ব্যবহার করবেন আমি ভাবতেও পারিনি। কি হয়েছে বলো তো আমাকে? আমি বললাম, যদি আরেকদিন দেখা হয় তাহলে বলবো, আজকে আসি স্যার। আরে এই অবস্থায় তুমি আবার কোথায় যাবে? বসো এখানে। আমার কাছে রোগী আগে, পরে আমার চাকরি। এখন এক চাকরি গেলে অন্য কোথাও চাকরি হবে, এসব নিয়ে আমি চিন্তা করি না। ওনার কথা শুনে আমি কোনো রোগীকে মারতে পারবো না। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পর উনি বললেন, এখানে যেগুলো লেখা দেখেছো সেগুলো খেলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে আসি স্যার। আমি উঠে হসপিটালের পিছনের দিকে যেতে লাগলাম। এই ছেলে পিছনের দিকে যাচ্ছে কেন? আমি বললাম, ওইখান দিয়েই বের হতে হবে স্যার। আমি চাই না আমার কারণে আপনার চাকরি চলে যাক। একটা রিক্সা নিয়ে বাসা পর্যন্ত চলে গেলাম। দরজায় হালকা চাপ দিতেই খুলে গেল। আমার আম্মু হয়তো জানতো আমি আসব, এজন্যই থানা থেকে চলে আসছে। ভিতরে ঢুকে দেখি বাবা মা সহ মাহি টিভির সামনে বসে নিউজ দেখছে। ওরা আমার দিকে বিছানার উপর বসে চিন্তা করছি, সাধারণ একটু শরীরে হাত পড়েছে, আর এই জন্যই সব ওনাকে বাঁচাতে গেলাম। পড়ে মরে যেত তাহলে হয়তো বুঝতো, পড়লে তো মরবে না, হয়তো একটু আঘাত পেত। হঠাৎ আমার রুমে আম্মু আসলো, এসে আমার পাশে বসল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলের ওপর আমার বিশ্বাস আছে এখনও। আমি বললাম, মানুষের ভালো করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। আম্মু বলল, আমার খুব খারাপ লাগলো টিভিতে তার নিউজ দেখে। আম্মু ঠান্ডা মাথায় বললেন, বুঝলাম না, এত কিছু হয়ে গিয়েছে এরপরও উনি ঠান্ডাভাবেই কথা বলছেন। মেয়েটাকে আমি খুব ভালো মনে করতাম, আর ও তোকে এভাবে মারবে আশাই করিনি। আমি বললাম, ওনাকে আজকে আমি যদি না বাঁচাতাম তাহলে হয়তো আমি এমন পরিস্থিতির শিকার হতাম না। কি হয়েছে আমাকে একবার বলতো। আম্মুকে সব বলার পর আমি বললাম, আম্মু কি করছো? তোমার মাথা খারাপ হয়েছে? তুই কি মনে করেছিস তোর গায়ে হাত দেওয়ার পরও ও কি এই পদে থাকতে পারবে? আমি বললাম, আমার জন্যে আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। হয়তো ও আমাকে সবার সামনে মেরেছে, কিন্তু ও তো খুব ভালো, মানুষের উপকার করে, একটা এতিমখানা আছে ওনার। শুধু আমার কারণে অন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। থাক, এসব বিষয় নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, মন থেকে বাদ দিয়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। এভাবে ওকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে? আমি বললাম, আম্মু বলছি না বাদ দাও, আমাকে সবার সামনে মারছে, আমার শরীরের কোনো অংশ তো কমে যায়নি, শুধু সম্মানটা একটু কমে গিয়েছে। আর এসব সম্মান যে কিভাবে আনতে হয় তা আমার জানা আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখে নিব। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তোরে একা ছাড়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি বললাম, সব সময় একদিন আসে, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই পদার্থ বাক্যটা জানো তো? কি বলবো তোরে আমি, যা পারিস তাই কর। আমি বেঁচে আছি দেখে তোর কেউ কিছু করার সাহস পায় না, আমি যখন মারা যাব তখন। আমি বললাম, আম্মু আবার কি শুরু করলা তুমি? আমি ইচ্ছা করলে ওকে এখান থেকে এই পদ থেকে বরখাস্ত করতে পারি, কিন্তু আমারও মনে হয়েছে ও অনেকটা ভালো। তবে তোর সাথে এমন ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। খুব শিগগিরই ওকে অপহরণ করা হবে, তুই চিন্তা করিস না। আম্মু বলল, অপহরণ মানে কি বলতে চাস? আমি বললাম, আরে আম্মু এমনি বললাম, তোমার সাথে একটু মজা করলাম আর কি। আর তুমি আমার জন্যে চিন্তা করো না, যা আমার কপালের রেখা আছে তাই হবে, এ নিয়ে এত ঝামেলা করো না তো। চাচাতো বোন মিতু মনে হয় তোর খবর শুনে চলে আসছে। আমি বললাম, ওকে বলছে কে? বলা লাগে, টিভিতে নিউজ চলছে। তোর ভাগ্য ভালো যে মাস্কটা ছিল, এজন্যই বেশি কেউ তোরে চিনতে পারবে না। আমি বললাম, আচ্ছা আম্মু এখন বাহিরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। ডাক্তার কি বলেছে? আমি বললাম, খুব শিগগিরই আমি ভালো হয়ে যাব, আর তুমি কয়েকদিনের জন্য ছুটির ব্যবস্থা করো। এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। হঠাৎ বাহির থেকে কে জানি বলল, রেদওয়ান তোর চাচাতো বোন এসেছে, ওকে আগে সামলা। মিতু আর মাহি আমার রুমে আসতেই আম্মু চলে গেল, লম্বা একটা পিস্তল এনে আমার সামনে রাখল। মিতু বলল, এটা 1 কিলোমিটার বেশি ধরে, এটা দিয়ে রিয়ার বুকে মারবি, কেউ বলতেও পারবে না।
আমি বললাম, দেখছি তো, কম সাহস না আপনার ভিতরে, আর বলতে হবে না, এখন বাসায় যাও। মাহি বলল, ভাইয়া, আপু এখানে আসছে শুধু তোর কথা শুনে, আর তুই তাড়িয়ে দিচ্ছিস। আমি বললাম, কুকুর যদি কামড় দেয় তাহলে আমারও কি কামড় দেওয়া উচিত? কামড় দিয়ে দিব? আরে হ্যাঁ, আমার নীতিবাক্যগুলো মানুষ, খুব তো মানুষকে জ্ঞান দিতে পারিস, পরে নিজেরিতেই ফেসে যাস। আমি বললাম, কাউকে বাঁচানো কি আমার অপরাধ ছিল? বল, কি হয়েছিল বল তো আমাকে। আমি বললাম, আরে উনি পা মুচকে পড়ে যাচ্ছিল, আমি শুধু পিছন থেকে ওনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, ব্যাস, পরে তো দেখতেই পারলি কি হয়েছে। মাহি বলল, মেয়েটার শরীরে খুব দেমাক আছে তো দেখছি, আমি চাই ওকে তুই আমার ভাবি বানা, দেখি কত দেমাক ওর ভিতরে। আমি বললাম, মিতু দেখ, তোর মাথা খারাপ হয়েছে। আসলেই রেদওয়ান, মেয়েটার দেমাক খুব বেশি, আর সেদিন টিভিতে একটা নিউজ দেখলাম ও নাকি আর জীবনেও বিয়ে করবে না। আমি বললাম, তো বুঝলি, আমি ওর শরীরে হাত দিয়েছি, এজন্যেই আমার অবস্থা করেছে। সেজন্যে কি করেছে জানিস? রক্ত, দুধ, পানি দিয়ে ও নাকি পবিত্র হয়েছে, কাউকে নাকি জীবনেও বিয়ে করবে না। মেয়েটা তো দেখতেই আসলে একটা পাগল। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি বললাম, বল, যদি কিছু উপদেশ থাকে তোর কাছে, শুনে উপকার তো হতেও পারে। তুই আবার ওর কাছে যাবি, গিয়ে মাফ চাইবি? আমি বললাম, হয়েছে, আপনি যে কি বলবেন আমার জানা হয়ে গিয়েছে, আমারটা আমি দেখে নিব, তোদের চিন্তা করতে হবে না। তুই শুধু একবার বল, কিছুক্ষণের ভিতরে ওর লাশ পড়ে যাবে। আমি বললাম, না থাক বোন, তোমাদের আর ঝামেলা করতে হবে না, আমার বিষয় আমি দেখে নিব। মাহি বলল, ভাইয়া। আমি বললাম, তুইও কি ওর মতো উপদেশ দিবি নাকি? মাহি বলল, ভাইয়া, ও না তোরে দেখতে আসবে বলছে। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, এরা জেনে গিয়েছে তোর হবু হাজবেন্ড। বাহ বাহ, খুব ভালো, যা সম্মান ছিল সেটাও শেষ করে দিলি। মিতু বলল, আম্মু বলেছে তুই আমাদের বাসায় যেতে। আমি বললাম, দেখি একদিন সময় করে যাব। দেখতে খুব খারাপ লাগছে, দেখ তো তোর গালে ওগুলো কি করেছে। আমি বললাম, দেখ এখন কি হবে, যা হওয়ার হয়েই গিয়েছে, বললেও তো আর আসবে না। তবে ওদের পরিবার সবাই আমাকে খুব বিশ্বাস করত। জানিস, ও যখন আমার গায়ে হাত তুলেছিল তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কি হচ্ছে আমার সাথে তখন কিছুই বুঝতে পারিনি আমি, হঠাৎ করে এসব হয়ে গেল। মিতু বলল, আমি বললেও তুই কিছু করতে দিবি না ভাই, আমি আর কথাই শুনতে রাজি না, আর তোর পথ তুই দেখে নে এখন। আমি বললাম, আরে যা যা, তোর সাহায্য লাগবে না আমার। মিতু মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি বললাম, কি মাহি, তুই কি আরও কিছু বলবি নাকি আমাকে? না ভাইয়া, তুই বিশ্রাম নে, আমি আসছি। বিছানায় শুয়ে আছি আর চিন্তা করছি, একটু ভুলের জন্য আজকে সব শেষ হয়ে গেল। আসলেই কি ভুলটা আমার? হয়তো আমি কেন ওনাকে বাঁচাতে গেলাম? যাক, যা হবার হয়েছে, মন থেকে বাদ দেই। চাইলে আমিও কিছু করতে পারি, কিন্তু উনি খুব ভালো মানুষ, এজন্যই হয়তো আমার কারণে সবার ক্ষতি হোক, এটাই আমি চাই। সবার সাথে ভালো ব্যবহার করে উনি, হঠাৎ রাগ উঠে গিয়েছে তাই হয়তো আমার গায়ে হাত তুলেছে। আজ 10 দিন হয়ে গেল, শরীর অসুস্থ, এর জন্য ঘর থেকে বেরোতে পারিনি। তবে এই কয়েকদিনে একটু আশ্চর্য লাগলো, তাসলিমার কাছে আমার ফোন নাম্বার আছে, অথচ একদিনও কল দিল না। খুব খারাপ লাগলো বিষয়টা। দুদিনের পরিচয়, এজন্য হয়তো আমাকে মনেই পড়ে নাই। তবে রিয়া ম্যামকে আমি সবকিছু সুদে আসলে বুঝিয়ে দিব, শুধু সময়ের অপেক্ষা। অনেক দিন হয়ে গেল তো, গেম খেলি। ফোনটা বের করলাম, অচেনা এক নাম্বারে ডায়াল করলাম। ফোনে মাহি ফাহিমের বাবার সাথে একটা গেম খেলব। আমি বললাম, কি খবর আঙ্কেল, ভালো আছেন তো? আমাকে নাকি মারবেন? কই, আপনার তো নড়াচড়া নাই।